আসসালামু আলাইকুম এভরিওয়ান। অপরাধ গল্পের 6 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। সকালবেলায় সবার সাথে বসে নাস্তা করছিলাম, তখন দাদু বলে উঠলো, তা দাদু ভাই আমাদের অফিস কখন জয়েন করতেছ? আমি বললাম, অফিস জয়েন করবো মানে? আমি এখনো কোনো অফিস জয়েন করতে পারবো না। বাবা বলল, রিফাত তুই বাবার অবস্থাটা একটু দেখ, উনি কত বুড়ো হয়ে গেছে, এই বয়সে কি আর অফিস সামলাতে পারে? আমি বললাম, আচ্ছা আর কয়েক মাস যাক, ততদিন না হয় দাদু কষ্ট করুক। দাদু বলল, আমার আর কিসের কষ্ট, অফিস তো দেখে তোর ম্যানেজার আঙ্কেল, আমি একটু দেখে আসি আর কি। আমি বললাম, ও আচ্ছা দাদু, তোমার কি মনে হয় না ম্যানেজার পাল্টানো লাগবে? না মানে ম্যানেজার আঙ্কেলের তো বয়স হয়েছে, তাই না? দাদু বলল, সেটা তোকে ভাবতে হবে না, এখন সুন্দর মতো খা। আমি আর কিছু না বলে খেতে লাগলাম, তখন নিয়াল বলে উঠলো, ভাইয়া অনেকদিন ঘোরাঘুরি হয় না, আজ আমাকে একটু ঘুরতে নিয়ে যাবি কিন্তু। আমি বললাম, আচ্ছা নিয়ে যাবনি, অনেকদিন আমিও ঘুরতে পারি না, নাস্তা করে ফ্রেশ হয়ে একেবারে বের হবো। নিয়াল বলল, কেন ভাইয়া? আমি বললাম, আরে একেবারে নামাজ পড়ে আসবো তাই। নেহাল বলল, ওকে ভাই। তারপর সবাই খাবার খেয়ে যার যার রুমে চলে গেলাম। একটু পর ফ্রেশ হয়ে রেডি হয়ে দুই ভাই ঘুরতে বেরোলাম। অনেকক্ষণ ঘোরাঘুরি করে দুই ভাই একটা রেস্টুরেন্টে গিয়ে নাস্তা করতে লাগলাম। হঠাৎ পিছন থেকে মেয়ে কণ্ঠে কেউ বলে উঠলো, আরে রিফাত তুমি এখানে? মেয়েটার কণ্ঠ শুনে আমি আর নিয়াল দুজনেই পিছনে ফিরলাম। তারপর দেখতে পেলাম এটা তো জেরিন। আমি বললাম, আরে জেরিন তুমি এখানে? জেরিন বলল, এই তো ছোট বোনকে নিয়ে একটু ঘুরতে আসলাম, তুমি? আমি বললাম, আমিও সেই ছোট ভাইকে নিয়ে ঘুরতে আসলাম। নেহাল বলল, আরে আয়েশা তুমি? আয়েশা বলল, নেহাল তুমি? এইদিকে আমার ভাইয়ের এমন কথা শুনে তার দিকে তাকাতে জেরিন বলল, আমার বোনের নাম আয়েশা, এটা তুমি কি করে জানলে? নেহাল বলল, আরে আন্টি থুকু আপু, আয়েশা তো আমার ক্লাসে পড়ে তাই চিনি। আমি বললাম, ও আচ্ছা তাহলে তোমরা একে অপরকে চিনো তাহলে? নেহাল বলল, ভাইয়া। আমি বললাম, আরে জেরিন দাঁড়িয়ে আছো কেন, বসো সবাই মিলে নাস্তা করি। এটা বলতে জেরিন আর তার বোন আমাদের টেবিলে বসে পড়লো। তারপর খাবার অর্ডার দিলাম। একটু পর নাস্তা আসতে সবাই আমরা নাস্তা করতে লাগলাম। তখন জেরিন বলল, তা রিফাত তোমাকে তো অফিসে খুঁজেই পাওয়া যায় না, আবার কলও ধরো না, কি ব্যাপার? আমি বললাম, আরে ম্যাম আমাকে অনেক চাপে রাখে, তাই পারি না দেখা করতে। জেরিন বলল, কাজের চাপ নাকি অন্য কিছু? আমি বললাম, আরে যা তেমন কিছু না, এমনি দুইটা পোস্ট একসাথে সামলাতে হয়, বুঝতে পারছো? জেরিন বলল, বুঝলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করলাম। জেরিন তোমরা তাহলে নাস্তা করো, আমরা আসি কেমন, নামাজের সময় হয়ে গেছে। জেরিন বললাম, যাও, আল্লাহ হাফেজ। আমি বললাম, আল্লাহ হাফেজ। আর বিল দিও না তুমি, আমি দিয়ে দিচ্ছি। জেরিন বলল, আরে আরে তুমি কেন দেবে, তোমরা যাও আমি দিব। আমি আর কিছু না শুনে সোজা বিল দিয়ে নিহালকে নিয়ে বের হয়ে গেলাম। নিহাল বলল, ভাই একটা কথা বলবো? আমি বললাম, বল। নিহাল বলল, ভাবি কিন্তু সুন্দর আছে। আমি বললাম, ভাবি মানে কে ভাবি? নিহাল বলল, আরে কি আবার, ওই যে আয়েশার বড় আপু আর কি। আমি বললাম, নেহাল মার খাবি কিন্তু, সে ভাবি হতে যাবে কেন, সে আমার বন্ধু, বুঝলি, এর বেশি কিছু না। নেহাল বললাম, কেমন বন্ধু আমি বুঝি। আমি বললাম, তুই চুপ করবি নাকি কানের নিচে দেবো একটা? নেহাল বললাম, সত্যি কথা বলতে গেলে শুধু মায়ের ধমক দাও তুমি। এটা বলতে আমি নিহালের দিকে রাগি চোখে তাকাতে সে চুপ হয়ে গেল। একটু দূরে যেতে নিহাল আবার বলে উঠলো, ভাইয়া বলছি কি? আমি বললাম, বল কি বলবি? নেহাল বলল, না মানে তুমি যদি জেরিন আপুকে বিয়ে করো তাহলে কিন্তু আমার খরচটা কমে যায়। আমি বললাম, কেমন খরচ কমে যাবে তোর? নেহাল বলল, না মানে তুমি যদি বড়টাকে বিয়ে করো আর আমি যদি ছোটটারে। আমি বললাম, তবে রে ফাজিলের হাড্ডি, এই বলে নেহালের কান ধরে টানতে লাগলাম। নেহাল বলল, ভাইয়া ভাইয়া ছাড়ো, লাগছে তো। আমি বললাম, লাগার জন্যই তো কান বলতেছি, হারামজাদা আর বলবি এমন কথা? নেহাল বলল, না ভাইয়া কমো না, প্লিজ কানটা ছাড়ো ভাইয়া প্লিজ। নেহালের এমন আকুতি মিনতি শুনে কান ছেড়ে দিলাম। তারপর দুই ভাই আর কথা বলতে বলতে মসজিদে গেলাম। জুম্মার নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে বাড়ির দিকে যাওয়া শুরু করলাম। কিছুক্ষণ পর বাড়িতে আসলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে গিয়ে বসতেই ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি নীলা। রিসিভ করে বললাম, হ্যালো নীলা বলো। নীলা বলল, তুমি এখন কোথায়? আমি বললাম, আমি তো বাসায়। নীলা বলল, তাড়াতাড়ি নদীর পাড়ে চলে এসো। আমি বললাম, এই সময় নদীর পাড়ে মানে কি? বিকাল হলে যামুনি আর কি। নীলা বলল, কুত্তা তুই আসবি নাকি আমি তোর কাছে আসবো, শুধু ঠিকানা বল। আমি বললাম, আরে এমন রাগ করছে কেন, তোমার আশা লাগবে না, আমি আসতেছি। এটা বলে যেই রকম ছিলাম সেই রকম ভাবেই বের হয়ে গেলাম। কিছুক্ষণ পরে নদীর পাড়ে আসতে নীলা আমাকে আবার কল দিল। নীলা বলল, কি হলো, আসতে এতক্ষণ লাগে তোমার? আমি বললাম, আমি তো আসছি, তুমি আসছো নাকি বলো। নীলা বলল, আসলে বড় বটগাছটার নিচে চলে আসো। এটা বলে নীলা ফোন কেটে দিল। আমি আর দেরি না করে বটগাছের দিকে হাঁটা ধরলাম। বটগাছের কাছাকাছি আসতে নীলাকে দেখতে পেলাম। সে গাছটার নিচে বসে আছে আর একটা নীল জামা পরে আছে। এতে নীলাকে আজ অন্যরকম সুন্দর লাগছে, যা বলে বোঝাতে পারবো না। যদি আপনারা নজর দেন তাই কইলাম না। এইসব বলতে বলতে আমি নীলার সামনে চলে আসলাম। নীলা বলল, তুমি এসেছো, আসো বসে এখানে। এই বলে নীলা আমার হাত ধরে টান দিয়ে নীলার পাশে বসালো। নীলা বলল, তা রিফাত সাহেব আজ সকালবেলা কেমন কাটলো আপনার?
আমি বললাম ভালোই কাটছে। নীলা বলল ভালো তো কাটবেই, এটা স্বাভাবিক। তা আপনাকে যে কোনো মেয়ের সাথে কথা বলতে মানা করছি সেটা আপনার মনে ছিল না? আমি বললাম মনে কেমনে থাকবে না, এটা তো আমার সবসময় মনে আছে আর থাকবে। এই কথা বলতে আমার সুন্দর লম্বা চুলগুলো ধরে টানতে লাগলো আর বলতেছে, তাহলে ওই জেরিনের সাথে ঘুরছিলি কেন সকালে? আমি বললাম আরে কই, আমি জেরিনের সাথে ঘোরাঘুরি করছি, আমি তো আমার ভাইয়ার সাথে ঘোরাঘুরি করছিলাম। নীলা বলল তাহলে জেরিনের সাথে রেস্তোরাঁতে বসে হেসে হেসে কথা বলছিল কে? আমি বললাম আমি বলছিলাম। নীলা বলল কুত্তা, তোকে আমি বলছিলাম না তার সাথে মিশবি না, তুই মিশলি কেন? আমি বললাম আরে আমি আমার ভাইয়ার সাথে নাস্তা করছি, কোথা থেকে জেরিন এসে আমার সাথে কথা বললো, তাই ভদ্রতার খাতিরে আমি তাকে বসতে বললাম। নীলা বলল ওই ডাইনি কথা বললে তোকেও কথা বলতে হবে নাকি? আমি বললাম কারণ সে তো আমার ফ্রেন্ড। নীলা বলল ও আচ্ছা, আমার থেকে তোর বন্ধু বড় তাই না, তাহলে থাক তোর বন্ধুকে নিয়ে। এটা বলে নীলা আমার চুল ছেড়ে চলে যেতে লাগলো। একটুতে রাগ করে এটা বলে একটা মুচকি হাসি দিয়ে নীলার পিছনে দৌড় দিলাম। এক দৌড়ে নীলার সামনে গিয়ে বললাম, এই তুমি আমাকে রেখে কোথায় যাচ্ছ, আজ ঘুরবে না? নীলা বলল আমার সামনে থেকে সর, আর ঘুরবো না। এত ঘোরার শখ হলে ওই ডাইনির সাথে ঘোর, আমাকে কেন বলছি? আমি বললাম আমি তোমাকে বলছি কারণ তুমি আমার হবু বউ তাই। নীলা বলল একদম ন্যাকামি করবি না, কে তোর হবু বউ? আমি কারো হবু বউ না, এখন আমার সামনে থেকে সর বলছি। আমি বললাম না সরবো না, আগে আমাকে ক্ষমা করো তারপর সরবো। এই নীলা সরি বলছি তো, আর কোনো মেয়ের সাথে কথা বলবো না, এই দেখো কান ধরছি। নীলা অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল আমার কাছে কেন ক্ষমা চাইছিস? আমি কে তোর? তোর কাছে তো তোর বন্ধু বড় তাই না, যা তোর ওই ডাইনি বন্ধুর কাছে যা। আমি বললাম আরে বাবা তোমাকে সরি বলছি তো, আর এমন করবো না, এই দেখো কান ধরে উঠবোস করছি, আর হবে না। এটা বলে আমি নীলার দিকে তাকিয়ে উঠবোস করতে লাগলাম, কিন্তু এই মেয়ে আমার দিকে একবারও তাকাচ্ছে না। আমি 5 বার কান ধরে উঠবোস করার পর পরের বার যখন উঠবাস করতে যাব তখনই নীলা একটা হাসি দিয়ে আমাকে বলল, এই পাগল একটা, এটা কি করছো? উঠবাস করতে হবে না, লোকে দেখলে কি বলবে? আমি বললাম না, আগে তুমি বলো আমাকে ক্ষমা করছো তারপর কান ছাড়বো। নীলা বলল পাগল একটা, আমি তো তোমাকে ক্ষমা করব না এবং এই অপরাধের শাস্তি দিব, তাই কান ছাড়ো বলছি। আমি বললাম শাস্তি দেওয়ার পর আমাকে ক্ষমা করবা? নীলা একটা মুচকি হাসি দিয়ে বলল করব, এখন কান ছাড়ো। আমি সাথে সাথে কান ছেড়ে দিয়ে নীলাকে বললাম এখন বলো কি শাস্তি দিবা? নীলা বলল তোমার শাস্তি হলো আমার আর তোমার জন্য বাদাম নিয়ে আসবা, তাও 10 মিনিটে। আমি বললাম নীলা বলল নাই, হ্যাঁ যাও যাও তাড়াতাড়ি যাও, টাইম শুরু হয়ে গেছে। আমি বললাম বাজে মাত্র 3টা, এই সময় বাদাম কোথায় পাবো? নীলা বলল সেটা আমি কি করে জানবো, আর বাকি 9 মিনিট, যাও না হলে বুঝতে পারছো। আমি আর দেরি না করে দৌড় লাগালাম, অনেক কষ্টে বাদাম নিয়ে দৌড়ে নীলার কাছে আসতে নীলা বলল কয় মিনিট লেট করছো? আমি বললাম এই তো মাত্র 20 মিনিট লেট। নীলা বলল এটা কি কেউ মাত্র বলে? টাইম দিলাম 10 মিনিট আর লেট করলে 20 মিনিট, বাহ বাহ। আমি বললাম কি করব, সহজে পাই না তো। নীলা বলল তাই বলে আমাকে 30 মিনিট দাঁড় করিয়ে রাখবা? আমি বললাম তো দাঁড়িয়ে থাকতে কে বলছে, গাছের নিচে বসে থাকো। নীলা বলল হয়েছে, আর কথা না বলে বাদামের খোসা ছাড়িয়ে আমাকে খাইয়ে দাও। আমি আর কিছু না বলে নীলাকে বাদাম খাওয়াতে লাগলাম, আর নীলা আমার কাঁধে মাথা রেখে সামনের প্রকৃতি দেখছে। আমার কিন্তু অনেক ভালো লাগছে। আচ্ছা যদি প্রিয় মানুষটা কাঁধে মাথা রেখে হাতে হাত রাখে তখন কার না ভালো লাগে, আপনারাই বলেন। এইভাবে নীলার সাথে বিকাল পর্যন্ত ঘোরাঘুরি করে যে যার বাসায় চলে আসলাম। এইভাবে নীলার সাথে ঘোরাঘুরি, দুষ্টামি, রাগ, অভিমান, ভালোবাসার মাঝ দিয়ে কেটে গেল 1 মাস। সবাই মিলে সকালে নাস্তা করছি, তখন আম্মু বলে উঠলো, বাবা আমি আর কত নিজে আপনাদের রেঁধে খাওয়াবো, এখন কি আপনাদের নতুন কারোর হাতে রান্না খেতে ইচ্ছে করে না? আব্বু বলল তুমি সত্যি কথা বলছো, এখন তোমার হাতে খেতে ইচ্ছা করে না, যদি নতুন জনের হাত থেকে খেতে পারতাম। ইস। আম্মু বলল এমন ভাব করছে যেন তাকে নতুন কাউকে আনতে বলছে। আমি আপনার কথা বলছি না, আপনার গুণধর ছেলের কথা বলছি। আব্বু বলল আমি বুঝতে পারছি। দাদু বলল তা দাদু ভাই তোমার কি কাউকে পছন্দ আছে নাকি? আমি বললাম তোমরা এসব কি শুরু করছো, আমি এখন বিয়ে করব না, আমাকে আর একটু সময় দাও। নেহাল বলল দাদু আর একটু সময় দিলে ভাইয়া বুড়ো হয়ে যাবে, তখন ভাইয়া বিয়ে করতে না পারলে আমার সমস্যা বেশি হবে। নেহালের কথা শুনে সবাই হাসলেও আমি তার দিকে রাগি চোখে তাকিয়ে আছি। আব্বু বলল তোর যদি পছন্দের কেউ থাকে তাহলে বলতে পারিস, না হলে আমাদের কিন্তু মেয়ে পছন্দ আছে, তুই শুধু রাজি হলেই হবে। আমি বললাম বাবা আমাকে 2 দিন সময় দাও। আব্বু বলল ওকে দিলাম, এই 2 দিনে কিছু করতে না পারলে কিন্তু আমরা কিছু করব। আমি বললাম ওকে তাই করিও। তারপর সবাই যে যার মতো নাস্তা করতে লাগলো। আমি নাস্তা শেষ করে অফিসের দিকে রওনা দিলাম। আসলে আমি চাইলে নীলার কথা বলতে পারতাম, কিন্তু আগে নীলার কাছে জিজ্ঞেস করতে চাইছি আর কি। তারপর অফিসে গিয়ে কাজ করতে লাগলাম। একটু পর নীলা অফিসে আসতে আমি তার কেবিনে গেলাম। নীলা বলল কি মিস্টার, কাজ না করে এখানে কেন? আমি বললাম তোমার সাথে আমার জরুরি কথা আছে। নীলা বলল কি কথা বলো।
আমি বললাম বাড়ি থেকে আমাকে বিয়ের কথা বলছে। আমার কথা শুনে নীলা হাসতে লাগলো। আমি বললাম কি হয়েছে, হাসতেছো কেন? নীলা বলল তুমি মেয়ে নাকি যে তোমাকে বিয়ের জন্য চাপ দিবে? আমি বললাম আরে না, বাড়ির বড় ছেলে, এখন ভালো চাকরিও করি, তাই সবাই মিলে চাইছে আমি বিয়ে করি। নীলা বলল ও তাই, তাহলে করে ফেলো। আমি বললাম করে ফেলবো যদি তুমি রাজি থাকো। নীলা বলল আমি কেন রাজি হব? আমাকে এখনো কি প্রপোজ করছো? আমি বললাম না করিনি। নীলা বলল তাছাড়া বিয়ের কথা আমাকে না বলে আমার বাবাকে বলো, উনি সব দেখবে। আমি বললাম এখন তাহলে তোমার বাবার কাছে যাই চলো। নীলা বলল থাক, তোমাকে আর কষ্ট করতে হবে না। আমি বললাম মানে? নীলা বলল কাল বাবা অফিসে আসবে, তখন যদি অফিসে সবার সামনে আমাকে প্রপোজ করতে পারো তাহলে আর কাউকে রাজি করাতে হবে না। আমি বললাম আচ্ছা তাহলে তাই হবে। নীলা বলল ওকে মাই আবুল। আমি বললাম তাহলে আমি এখন যাই বউ থুক্কু ম্যাম। নীলা বলল যাও, আর ভালো করে মন দিয়ে কাজ করো কেমন? এটা বলে একটা মুচকি হাসি দিল। আমি বললাম সেটা আর বলতে। এটা বলে নীলার কেবিন থেকে নিজের কেবিনে চলে গেলাম। এইদিকে জেরিন আমার দিকে প্রতিদিন এক মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে থাকে, সেটা আমি একটু খেয়াল করলেও তাকে বুঝতে দিই না। যাই হোক, আমি আমার মতো অফিসে কাজ করতে লাগলাম। এইদিকে রাফি সাহেব মানে নীলার বাবা। হ্যালো, কিরে শুনলাম তুই নাকি আগের 2 মাস এবং এই মাসে চাঁদা দিসনি? রাফি সাহেব বলল না দিইনি এবং দিব না, তুই কি করতে পারিস দেখবো। লোকটি একটু হেসে বলল আমি কি করতে পারি আর না পারি সেটা তুই ভালো করেই জানিস। তুই কি ভাবছিস নিজের আশেপাশে আন্ডার কভার গার্ড রাখলে তোকে কিছু করতে পারবো না? রাফি সাহেব বলল পারলে করে দেখা। রাফি সাহেব বলল আরে তোকে কিছু করবো না, তুই নিশ্চিত থাক, ক্ষতি তো করবো তোর মেয়ের আর মেয়ের হবু জামাইয়ের। রাফি সাহেব বলল মানে? লোকটি বলল মানে খুব সোজা, তোর মেয়ে যাকে ভালোবাসে তাকে আর তোর মেয়েকে মারবো আর তোকে অনুভব করাবো কারো আপনজন হারালে কেমন কষ্ট হয়, সেই কষ্ট আমি আজ 8 বছর ধরে পেয়ে যাচ্ছি। রাফি সাহেব বলল তোকে একটা কথা বলি, নিজের ভালো চাইলে আমার মেয়ের দিক থেকে চোখ সরিয়ে নে, তা না হলে তুই কোথাও উদাও হবি সেটা তুই নিজেও জানবি না। মিস্টার এসকে বলল তুই মনে হয় আমাকে ধমক দিলি। রাফি সাহেব বলল তুই যেটা মনে করিস আমি জাস্ট সাবধান করলাম, ভাবছিলাম আর একটু সময় নিব, কিন্তু আজকে তোর মেয়ের কবরের জন্য জায়গা কিনে রাখ, তা না হলে পরে কবরদার মতো জায়গা পাবি না। এটা বলে এসকে ফোন কেটে দিল। আর এই খবরটা রাফি সাহেব সাথে সাথে কাকে যেন জানিয়ে দিল। ওকে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার মেয়ের দায়িত্ব আমার হাতে, আমি আপনার মেয়েকে সুস্থভাবে বাড়ি পৌঁছিয়ে দিব, এতে আমার যাই হোক না কেন। এটা বলে ফোন কেটে দিল। এইদিকে আমি সন্ধ্যা পর্যন্ত কাজ করে নীলার রুমে গেলাম। আমি বললাম ম্যাম আমার ছুটি লাগতো। নীলা বলল কেন? আমি বললাম বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। নীলা বলল ও আচ্ছা যাও। আমি বললাম ধন্যবাদ জানু। নীলা বলল ওই সাবধানে যেও কিন্তু। আমি বললাম ওকে বলে বের হয়ে গেলাম অফিস থেকে। বের হয়ে একজনকে কল দিয়ে বললাম তোরা সবাই তৈরি আছিস তো, মিশন আছে। লোকটি বলল আমরা সবসময় তৈরি আছি, শুধু আপনার অপেক্ষা, ওকে, আর কেউ যেন বাঁচতে না পারে। এটা বলে ফোন কেটে একটা রিক্সা নিয়ে চলে গেলাম আমার বাসায়, যেখানে আমি একা থাকি সেখানে আর কি। বাসায় এসে চিল মোডে গেম খেলতে লাগলাম। এইদিকে নীলা অফিস থেকে বাড়ি ফেরার পথে কয়েকটা গাড়ি তার যাওয়ার রাস্তা আটকিয়ে ফেললো। এতে নীলা খুব বিরক্ত হয়ে গাড়ির হর্ন বাজাতে লাগলো, কিন্তু গাড়িগুলো সরার নাম বন্ধ নেই। এইদিকে নীলা ভয়ে গাড়ি থেকে বের হতে পারছে না, কারণ তার উপর আরো 2 বার অনাকাঙ্ক্ষিত ভাবে অ্যাটাক হয়েছে। তাই নীলা সেই দিক দিয়ে না গিয়ে অন্য রাস্তা দিয়ে যাওয়ার জন্য গাড়ি ঘুরাতে যাবে, তখন দেখতে পেল পিছনে কোথা থেকে 2টা গাড়ি এসে রাস্তা ব্লক করে দিছে। এটা দেখে নীলা ভয় পেয়ে গেল। তার এখন মনে হচ্ছে এখানে ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে, তাও তার সাথে। নীলা এখন কি করবে বুঝতে পারছে না। সামনে পিছনে রাস্তা ব্লক, নেমে পালাতে গেলে আরো আগে ধরবে, কি করবে এখন? এইসব ভাবতে ভাবতে নীলা দেখতে পেল গাড়ি থেকে 10-12 জন লোক বেরিয়ে আসতেছে। তাদের হাতে আছে আধুনিক ভয়ঙ্কর অস্ত্র। এইসব দেখে নীলা ক্রমশ হার্টবিট বাড়তে থাকে। এই বুঝি প্ল্যানটা গেল। নীলা দেরি না করে তার বাবাকে কল দিতে মোবাইলটা বের করে কাপা কাপা হাতে। নীলা তার কাপা কাপা হাতে তার বাবাকে কল দিতে তার বাবা কল রিসিভ করতে নীলা বলল হ্যালো বাবা। রফিক সাহেব বলল মা বল। নীলা বলল বাবা এখানে। নীলা আর কিছু বলতে যাবে তখনই একটা ছেলে গাড়ির আয়নাতে থাপ্পড় দিল, আর এতে নীলা ভয় পেয়ে হাত থেকে মোবাইলটা ফেলে দিল। এইদিকে রফিক সাহেব বুঝতে পেরে গেলেন তার মেয়ে এখন বিপদে, তাই সে আর দেরি না করে সবাইকে জানিয়ে দিয়ে রফিক সাহেব বাড়ি থেকে বের হয়ে গেল। এইদিকে নীলা বলল প্লিজ আপনারা এমন করছেন কেন, আমাকে যেতে দিন, আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি। লোকটি হেসে বলল তুই ক্ষতি করিসনি তো কি হয়েছে, তোর বাপ তো করেছে, এখন বেশি কথা না বলে বের হতো দেখি। নীলা বলল না আমি বের হব না, হেল্প, কেউ বাঁচাও, কেউ আসো। লোকটি বলল তোকে এখানে কেউ বাঁচাতে আসবে না, শুধু শুধু না চিল্লিয়ে গলা খারাপ না করে ভালো মেয়ের মতো বেরিয়ে আয়। নীলা আরো জোরে কান্না করে দিল আর তাদের কাছে বলতে লাগলো আমাকে ছেড়ে দিন প্লিজ,
লোকটি বলল, এই মেয়ে বাচ্চাদের মতো কান্না আর সহ্য হচ্ছে না, দরজার আয়না ভেঙে দরজা খুলে এই চেমড়িরে বাইর কর। ওকে ভাই। এই বলে একটা ছেলে হকি স্টিক দিয়ে যখন কাজ ভাঙতে যাবে তখন একটা ছেলে অন্ধকার থেকে বলে উঠলো, আরে আরে বস, কি করছো? এত দামি গাড়ির কাজ ভাঙলে তো অনেক টাকা খরচ হবে। ছেলেটা এই কথা বলতে গুন্ডারা সবাই পিছনে তাকাতে দেখলো কালো হুডি, মুখে মাস্ক পরা একটা ছেলে। কে তুই? ছেলেটা বলল, আমি মানুষ। সেটা আমরাও দেখছি, এটা বল তোর পরিচয় কি? ছেলেটা বলল, আমার পরিচয় জেনে কি করবি? এমনিতেও তোরা তো আর বাঁচবি না, তাই পরিচয় না জানাই ভালো। ছেলেটার এমন কথা শুনে গুন্ডারা হাসতে লাগলো। আর এইদিকে গুন্ডাগুলো পিছনে ঘুরে কার সাথে কথা বলছে এটা দেখতে নীলা গাড়ি থেকে একটু উকি দিতে দেখলো একটা ছেলে গুন্ডাগুলোর সাথে কথা বলছে। আর সেই ছেলেকে দেখে নীলার জন্য দেহে প্রাণ ফিরে এলো, কারণ এই ছেলে নীলাকে আরো 2-3 বার বাঁচিয়েছে। সবাই হাসা শেষ করে তাদের মধ্যে একটা ছেলে বলে উঠলো, ভাই তুই বাংলাটা খেয়েছিস নাকি ইংরেজিটা? ছেলেটা বলল, কিছু খাইনি। তাহলে এত আবল তাবল বকছিস কেন? আমাদের দেখছিস আমরা 15 জন আর তুই একা। যাও মানা, তুমি তোমার লেভেল দেখে পাওয়া যাও, এখানে তোমার মতো বাচ্চা আসা ঠিক না। এটা বলে গুন্ডাগুলো হাসতে লাগলো। আর এইসব দেখে ছেলেটা একটা মুচকে হাসি দিয়ে বলল, কে বাচ্চা আর কে বড় সেটা একটু পর বোঝা যাবে। এই তোরা শুধু শুধু এই আবালটার সাথে কথা বলে দেরি করছিস কেন? তোরা 3 জন গিয়ে মেয়েটাকে ধরে আন, আর আমরা এটার পিনিক ছাড়াচ্ছি। ওকে ভাই, আপনারা আপনাদেরটা করেন। এই চল আমরা ওই বুলটিজিটারে বের করে আনি। এটা বলে 3 জন শয়তানে হাসি দিয়ে নীলার গাড়ির দিকে যেতে লাগলো। এইদিকে ছেলেটা বলল, তোরা মেয়েটাকে তো দূরের কথা, তার গাড়িতে হাত দিলে তোদের খবর আছে। কিন্তু তারা ছেলেটার কথা না শুনে তার গাড়ির কাছে গিয়ে দরজায় হাত দিতে যাবে তার আগে ছেলে 3টা মাটিতে পড়ে গেল। এইদিকে সবাই তাদের আওয়াজ শুনে পিছন ফিরে তাকাতে দেখলো ছেলে 3টা মাটিতে পড়ে আছে এবং তাদের মাথা থেকে রক্ত বেয়ে পড়ছে। এইদিকে ছেলেটা হেসে বলল, তোদের বলছি না মেয়েটা তো দূরে থাক, তার গাড়িতে হাত দিতে পারবি না তোরা। এইবার সব গুন্ডা ছেলেটার কথা শুনে ছেলেটার কাছে দৌড়ে গিয়ে চারপাশ থেকে ছেলেটাকে বন্দুক তাক করে ফেললো। আর এটা দেখে নীলা আবার ভয় পেয়ে গেল। এখন কি হবে? ছেলেটাকে তো সবাই ঘিরে ফেলেছে। নীলা ভয়ে আল্লাহকে ডাকছে আর তাদের কাজকর্ম দেখছে। এইদিকে ছেলেটার যেন কোনো ভয় হচ্ছে না, মনে হচ্ছে লোকগুলো বন্দুকের বদলে কলা ধরে আছে তার মাথায়। ভাই, এই ছেলে তো দেখি অনেক সাহস, এতগুলো বন্দুকের মাঝেও ছিটে ফোটা ভয় দেখছি না তার ভিতরে। বস বলল, কিরে তোর তো দেখি অনেক সাহস, কিন্তু আফসোস এই সাহসের জন্য আজ তোকে মরতে হবে। ছেলেটা হেসে বলল, তোরা আমাকে মারবি? তোরা? বিশ্বাস কর ভাই, এই বছরের সেরা একটা জোক ছিল। বস বলল, এটা তোর কাছে মজা মনে হয়? যখন বন্দুকের সব বিসি কপালে ভরে দিব তখন মজাটা যা একদম নিচ দিয়ে বের হবে। ছেলেটা বলল, একবার পিছনে তাকিয়ে দেখতো, কি দেখতে পাস? বস বলল, পিছনে আবার কি থাকবে? আবার নাকি আমাদের বোকা বানাতে চাইছি? আমি বললাম, আরে একটু তাকা, তারপর বুঝতে পারবি। ছেলেটার কথা শুনে সবাই পিছন ফিরে তাকাতে দেখে তাদেরকে লেদার করেছে। এটা দেখে ছেলেগুলো বলল, এইসব কি? ছেলেটা বলল, এইসব কি দেখতে চাস তাই না? তাহলে দেখ। কি রে, তোরা ছাগলগুলোর একটু দেখা দে, তারা একটু দেখুক তোরা কে। ছেলেটার কথা শুনে অন্ধকার থেকে হুড় করে বেরিয়ে আসতে লাগলো স্পেশাল ফোর্স। তাদের হাতে ছিল ভয়ঙ্কর উন্নত মানের রাইফেল। এতগুলো ফোর্স দেখে ছেলেগুলো যাই অবস্থা। সাথে সাথে গুন্ডাগুলো বন্দুক নিচে ফেলে দিয়ে ছেলেটার পায়ে পড়ে গেল। ভাই ভাই, আমাদের মাফ করে দেন, আমাদের ভুল হয়ে গেছে, এই ভুল আর হবে না। ছেলেটা বলল, তোদের কোনো ক্ষমা নেই, এমনিতেই অনেক রাত হয়ে গেছে, ঘুমাতে হবে। এই তোরা কি দেখছিস? এই কুত্তাকে ছাড়া বাকি সবাইকে নিয়ে আদর কর। এটা বলতে ফোর্সের সৈনিকরা তাদের লিডারকে ছাড়া আর বাকি সবাইকে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। আর তারা আকতি মিনতি করতে লাগলো, কিন্তু কে শোনে কার কথা? তারা ছাগলগুলো থুক্কু গুন্ডাগুলোকে কোথায় যেন নিয়ে চলে গেল। এইদিকে গুন্ডাদের ধরে নিয়ে যেতে দেখে নীলা খুশি হয়ে গেল আর ছেলেটাকে ধন্যবাদ দেওয়ার জন্য গাড়ি থেকে নামতে লাগলো। এইদিকে ছেলেটার পায়ে এখনো পড়ে আছে গুন্ডা একটা। ছেলেটা বলল, বল তোদের এখানে কেন পাঠিয়েছে? লোকটি বলল, ভাই এই মেয়েকে উঠিয়ে নিয়ে যেতে। ছেলেটা বলল, কে বলেছে? লোকটি বলল, ভাই এসকে বলেছে। এটা বলতে ছেলেটা গুন্ডাটার মাথায় বন্দুক ধরলো। লোকটি বলল, ভাই ভাই আপনার দোহাই লাগে, আমাকে মারবেন না, আমি তো আপনাকে সব বলে দিয়েছি। ছেলেটা বলল, আমি যখন সব জেনে গিয়েছি তখন তোকে বাঁচিয়ে রেখে আর কি করব? এমনিতেও তোকে এসকে মেরে ফেলবে, তাই আমি তোকে মেরে ফেলছি, কেমন? লোকটি বলল, না ভাই আপনি এটা করতে পারেন না। ছেলেটা বলল, আমি এটাই করব। ছেলেটা এই কথা বলতে যেই না গুন্ডাটাকে শুট করতে যাবে তার আগে গুন্ডাটা কোথা থেকে যেন ব্লেড দিয়ে ছেলেটার বন্দুকটাকে হাতের কবজিতে টান দিল। সাথে সাথে ছেলেটার হাত থেকে বন্দুকটা পড়ে যেতে গুন্ডাটা দৌড়ে পালালো। এইদিকে ছেলেটা সামান্য কাটলো, প্রচুর রক্ত বেরোচ্ছে। আর এটা দেখে নীলা দৌড়ে ছেলেটার কাছে চলে আসলো। নীলা বলল, এ কি, আপনার হাত থেকে প্রচুর রক্ত বেরোচ্ছে। এটা বলে নীলা তার উন্নাস ছেড়ে ছেলেটার হাত বেঁধে দিতে লাগলো। ছেলেটা বলল, এই এটা
এটা কি করছেন? এটা সামান্য কাটা, আমার কিছু হবে না। নীলা বলল, আপনি চুপ থাকেন একদম, আমাকে আমার কাজ করতে দেন। এটা বলতে ছেলেটা চুপ হয়ে গেল আর নীলার দিকে একদিনে তাকিয়ে থাকলো। হঠাৎ ছেলেটার ধ্যান ব্যাঘাত ঘটিয়ে নীলা বলে উঠলো, আচ্ছা আপনি কে যে আমার যখন বিপদ হয় তখন আপনি আমাকে বাঁচাতে চলে আসেন? ছেলেটা বলল, আপনার বিপদে না, আমি সবার বিপদে যাই, বুঝলেন? নীলা বলল, ও আচ্ছা, আমি কি আপনার মুখ দেখতে পারি? ছেলেটা বলল, না না, এটা সম্ভব না। নীলা বলল, প্লিজ 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 একটিবার আপনার মুখটা দেখবো। ছেলেটা বলল, এটা সম্ভব না। নীলা বলল, আচ্ছা আপনার নামটা বলবেন? ওই যে আপনার আব্বু আপনাকে নিতে এসে গিয়েছে, যান, এখন আপনি নিরাপদ। এটা বলে ছেলেটা কোথাও যেন হারিয়ে গেল। এইদিকে নীলার বাবা নীলার কাছে এসে বলল, কিরে মা, তুই এখানে এত রাতে রাস্তার মাঝে একা দাঁড়িয়ে আছিস কেন? নীলা তার বাবার কথা শুনে দৌড়ে গিয়ে নীলা তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। রফিক সাহেব বলল, কিরে মা, কি হয়েছে? সব জেনেও না জানার ভান করে বলল। তারপর নীলা কান্না করতে করতে তার বাবাকে সব খুলে বলল। রফিক সাহেব বলল, তার ছেলেটা কোথায়? আমি ছেলেটাকে একটা ধন্যবাদ দিতে চাই। নীলা বলল, বাবা, ছেলেটা তোমার আশা দেখে কোথাও যেন হারিয়ে গেল। রফিক সাহেব বলল, ও আচ্ছা মা, এখানে আর দাঁড়িয়ে থাকা ভালো হবে না, চল আমরা বাসায় যাই। ড্রাইভার চাচা, আপনি নীলার গাড়িটা নিয়ে যান, আমি নীলাকে নিয়ে আসছি। ড্রাইভার বলল, ওকে স্যার, আমি নিয়ে যাচ্ছি। তারপর রফিক সাহেব নীলাকে নিয়ে বাসায় চলে গেল। সকালবেলায় ফ্রেশ হয়ে সুন্দর করে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে অফিসে যেতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে অফিসে পৌঁছে গেলাম। অফিসে ঢুকতে দেখি অফিসটা সুন্দরভাবে সাজানো হয়েছে। আমি প্রথমে ভাবছিলাম আমার জন্য এইসব করছে, কিন্তু একজনের থেকে জানতে পারলাম আজ নাকি অফিসটার 10 বছরের প্রতিষ্ঠা বার্ষিকী। এটা শুনে হাসবো নাকি কান্না করব বুঝতে পারছি না। জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, বিবাহ বার্ষিকী এইসব শুনেছি, আজ প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী শুনলাম। এইসব ভাবতে ভাবতে দেখলাম নীলা স্টেজে উঠে মাইক হাতে নিয়ে বলতে লাগলো, সম্মানিত আমাদের অফিসের কর্মরত সিনিয়র জুনিয়র কর্মকর্তাদের সবাইকে আমার পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের অক্লান্ত পরিশ্রম এবং মেধার মধ্য দিয়ে আমাদের কোম্পানিটা এই 10 বছরে অনেক এগিয়ে নিয়ে গেছেন। আশা করি এইভাবে আরো এগিয়ে নিয়ে যাবেন। এইভাবে আরো অনেক কথা বলতে থাকলো, কিন্তু আমার সেই দিকে কোনো খেয়াল নেই। আমি তাকিয়ে আছি নীলার দিকে। আজ নীলা কালো একটা শাড়ি পরেছে, মুখে হালকা মেকআপ, লম্বা কালো চুলগুলো ছেড়ে দিয়েছে। তাকে দেখতে মায়াবী পরী রাজকন্যার মতো লাগছে। এইদিকে নীলা বলতে লাগলো, আপনারা হয়তো জানেন এখানে আজ এত আয়োজন কিসের, তবে এত আয়োজনের মধ্যেও এই অনুষ্ঠানটা আমার জন্য স্পেশাল। সবাই বলে উঠলো, কি ম্যাম? নীলা বলল, সবাই জানতে পারবেন, তবে আব্বু আগে কেকটা কেটে নিক, তারপর নয় জানবেন। বাবা, আর দেরি করিও না, কেকটা কাটো, আর আপনারা সবাই এখানে চলে আসেন। এইদিকে নীলার বক্তব্য শেষ হতে আমার ঘোর কাটলো নীলার ধাক্কাতে। কি মিস্টার, এইভাবে হা করে কি ভাবছেন? নীলার এমন কথা শুনে কি বলবো বুঝতে পারছি না। আমি বললাম, কই কিছু না, ভাবছি আমার বউটা এত সুন্দর করে বক্তব্য দিতে পারে, সেটা আগে জানতাম না। নীলা বলল, শুধু বক্তব্য চোখে পড়লো, মনে হয় আর কিছু পড়লো না? আমি বললাম, কি বলছো? নীলা বলল, না কিছু না। আচ্ছা এখন বলো তো আমাকে কেমন লাগছে? আমি বললাম, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে। নীলা বলল, বলার পর চোখে পড়লো, এতক্ষণ নজরই গেল না। আমি বললাম, আচ্ছা তুমি বিড়বিড় করে কি বলছো, যা বলার জোরে বলো। নীলা বলল, জোরে বলতে পারবো না, এখন চলো, বাবা কেক কাটবে, সেখানে চলো। আর কাল কি করতে বলছি মনে আছে তো? আমি বললাম, আরে এটা কি করে বলি বলো তো, আমার সব মনে আছে। নীলা বলল, তাহলে আর ঢং না করে স্টেজে চলো। এই বলে নীলা আমার হাত ধরে স্টেজে নিয়ে গেল এবং তার সাথে দাঁড় করিয়ে দিল। এইদিকে আমাদের এমন হাসি খুশি কথা বলতে দেখে জেরিনের যেন সহ্য হচ্ছে না, ইচ্ছে করছে এখনই নীলাকে গলা টিপে মেরে ফেলতে। জেরিনের এমন জেলাস হওয়ার কারণ, সে রিফাতকে কলেজ লাইফ থেকে পছন্দ করে, কিন্তু বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হবে বলে আজও বলেনি। এইদিকে রফিক সাহেব কেক কাটতে সবাই মিলে হাতে তালি দিয়ে অভিনন্দন জানালো এবং একে একে সবাইকে কেক বিতরণ করলো। তারপর সবশেষে নীলা মাইক্রোফোন হাতে নিয়ে বলতে লাগলো, অ্যাটেনশন গাইস, আমার সেই স্পেশাল মুহূর্তটা চলে এসেছে, রিফাত আসো আমার সামনে। নীলার এমন কথা শুনে আমি একটু লজ্জা প্লাস নার্ভাস ফিল করলাম। নীলা বলল, কি হলো, আসো। তারপর আমি নিজের মধ্যে একটু সাহস জুগিয়ে নীলার কাছে গেলাম। নীলা বলল, এইবার সবার সামনে বলো তুমি আমাকে কি বলতে চাও। এটা বলতে আমি একবার সবার দিকে তাকালাম। নীলা বলল, কি হলো? আমি বললাম, বলছি। এটা বলে আমি পকেট থেকে একটা আংটি বের করে হাঁটু করে বসে নীলাকে বলতে লাগলাম। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো, আর সবাই একটু বেশি বেশি কমেন্ট করে দিও। ধন্যবাদ।